তিতলি তার বাবা মায়ের সঙ্গে শহরে বাস করত আর সে ছোটবেলা থেকেই আম খেতে ভীষণই পছন্দ করত। সে কাঁচা আম এবং পাকা আম দুটোই খেতে খুবই ভালোবাসত। তাই সে তার পছন্দের ফল খাওয়ার জন্য শুধুমাত্র গরমকালের অপেক্ষায় থাকতো। এভাবে দেখতে দেখতে তিতলি বড় হয়ে ওঠে। আর তিতলি যখন বড় হয়ে ওঠে তখন তিতলির বাবা হরিপদ বাবু তার এক বন্ধু শুভঙ্কর বাবু ছেলের সঙ্গে তিতলির বিয়ে দেবে বলে ঠিক করে। কিন্তু শুভঙ্কর বাবু এবং তার পরিবার গ্রামে বসবাস করে। বাবা, তুমি শেষ পর্যন্ত আমার গ্রামে বিয়ে ঠিক করলে। আমি ছোটবেলা থেকে শহরে মানুষ হয়েছি, আমি কিভাবে গ্রামে গিয়ে সংসার করব? আমি শহরের ছেলেকেই বিয়ে করব। আর তুমি আমাকে কিছু না জিজ্ঞাসা করে তোমার বন্ধুকে কথা দিলে কেন যে তুমি ওনার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে? আরে গ্রামে বাস করে তাতে কি? আমার বন্ধু মানে শুভঙ্কর কোটি কোটি টাকার মালিক, আর ওই গ্রামে শুভঙ্করের 400 বিঘা জমি আছে। ওরা চাইলেই যখন তখন গ্রামে জমি বিক্রি করে শহরে চলে আসতে পারে, কিন্তু ওরা গ্রামে থাকতে ভালোবাসে বলে কখনো শহরে আসেনি। আর আমরা প্রীতমের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি শুধুমাত্র তোর ভালোর জন্যই। আর তুই তো আম খেতেও ভালোবাসিস, তোর হবু শ্বশুর বাড়ি কিন্তু আম বাগানের মধ্যেই অবস্থিত। বাবার মুখে এরকম কথা শুনে তিতলি একেবারে চমকে ওঠে। আম বাগানের মধ্যে আমার শ্বশুর বাড়ি মানে? তুমি কি সত্যি বলছো নাকি আমাকে আম বাগানের গল্প শুনিয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? আরে তোর বাবা মিথ্যা কথা বলতে যাবে কেন? একেবারে আম বাগানের মাঝ বরাবর প্রীতমদের বাড়ি, আর আশেপাশে শুধু হাজার হাজার আম গাছ ভর্তি। তাই বিয়ের পর তুই যত ইচ্ছা আম খেতে পারবি। আম খাওয়ার জন্য তোকে আর বাজার থেকে আম কিনতে হবে না। বাবা মায়ের মুখে এরকম কথা শুনি তিতলি তখনই গ্রামের ছেলে প্রীতমকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। আর দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই তিতলি প্রীতমকে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায়। আর বিয়ের পর তিতলি যখন আমবাগানের মধ্যে তার শ্বশুর বাড়ি দেখে তখন সে আনন্দে একেবারে আত্মহারা হয়ে ওঠে। কি হলো বৌমা, তুমি এরকম চারিদিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? আমরা বুঝতেই পারছি তুমি শহরের মেয়ে, তো সেই জন্য আমাদের গ্রামে এসে তুমি অবাক হচ্ছ। আস্তে আস্তে তোমার কিন্তু এখানে থাকার অভ্যাস হয়ে যাবে। চলো বাড়ির মধ্যে চলো, আমি আমাদের গোটা বাড়িটা তোমাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। না না মা, আমি শ্বশুর বাড়ি পরে ঘুরে দেখবো। আগে আমি আপনাদের এই গোটা আম বাগানটা ঘুরে দেখতে চাই, কারণ এর আগে আমি কখনো আম বাগান দেখিনি। প্রথমবার এত বড় আম বাগান দেখে আমার ভীষণ ভালো লাগছে। এই আম বাগানে কতগুলো আম গাছ আছে আমি সেটাও গুনে দেখতে চাই। আরে বৌমা, এত বড় আম বাগান তুমি ঘুরে ঘুরে দেখতে পারবে না। এই গোটা আম বাগানটা ঘুরে দেখতে হলে 3-4 ঘন্টা সময় লেগে যাবে। আর আমাদের প্রায় 2000 খানা আম গাছ আছে, আর তুমি বেকার বেকার আম গাছগুলো গুনে কি করবে? তিতলি তার শাশুড়ি মায়ের কোনো কথা শোনে না। সে শ্বশুর বাড়িতে প্রবেশ না করেই ভারী লেহেঙ্গা পরে অর্থাৎ বউয়ের বেশে গোটা আম বাগানে ঘুরতে শুরু করে দেয়। আর যা দেখে তিতলির শ্বশুর বাড়ির প্রত্যেকে অবাক হয়। তিতলি সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই আম বাগানে ঘোরাঘুরি করতে থাকে, আর সে নিজের ইচ্ছা মতো গাছ থেকে আম পেড়ে কাঁচা আম খেতে থাকে। উফ, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। এই এত বড় আম বাগানের মালিক আমরা। আজ পর্যন্ত আম খাওয়ার জন্য আমি বাবার অনেক অনেক টাকা ধ্বংস করেছি। বাহ, এই গাছের আমটা তো বেশ টক মিষ্টি খেতে। এই গাছ থেকে আরো কয়েকটা আম পেড়ে নিই, তারপর বাড়ি ফিরে যাব, কারণ চারিদিকটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমার এবার খুব ভয় করছে। এই বলে তিতলি কিছু আম পেড়ে নিয়ে শ্বশুর বাড়ির দিকে যখন যেতে যাবে তখন সে কিছুতেই ঠিক করতে পারে না তার শ্বশুর বাড়িটা ঠিক কোন দিকে, কারণ অত বড় আম বাগানের মধ্যে তিতলি নিজেকে হারিয়ে ফেলে। আর সে শুধু পাগলের মতো এদিক ওদিক করতে থাকে, কিন্তু কোথাও সে নিজের শ্বশুর বাড়ি খুঁজে পায় না। যার ফলে তিতলি এবার কান্নাকাটি করতে শুরু করে। আমার ভীষণ ভয় করছে, অন্ধকার হয়ে গেছে। এই আম বাগানের মধ্যে আমি তো কাউকে দেখতেও পারছি না, আর আমি তো নিজের ফোন নিয়ে আসতেও ভুলে গেছি। এবার কি হবে? আমি আমার শ্বশুর বাড়ি কি করে খুঁজে পাবো? ঠিক এমন সময় সেখানে প্রীতম এসে উপস্থিত হয়। আর প্রীতমকে দেখে তিতলি খুবই খুশি হয়। সন্ধ্যা হয়ে গেল আর তুমি বাড়ি ফিরছিলে না, আমাদের তো খুব টেনশন হচ্ছিল। 1 ঘন্টা ধরে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি কি আম বাগানে রাত কাটাবে বলে ঠিক করেছো নাকি? প্রীতম, ভালো হয়েছে তুমি আমাকে নিতে এসেছো। আসলে আমি হারিয়ে গিয়েছিলাম। এত বড় আম বাগানের মধ্যে আমি আমার শ্বশুর বাড়ি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। চলো, আমাকে বাড়ি নিয়ে চলো। এই শুনে প্রীতম তিতলিকে বাড়িতে নিয়ে যায়। তবে পরের দিন ভোর হতে না হতেই তিতলি ঘুম থেকে উঠেই আম বাগানে চলে আসে। কালকে সারা রাত ধরে আমি শুধু আম খাওয়ার স্বপ্ন দেখেছি। এখন আমি পেট ভরে কাঁচা আম খাবো, কিন্তু আজকে আমি বেশি দূর পর্যন্ত যাব না, তা না হলে আবার কালকের মতো হারিয়ে যাব।
এমন সময় তিতলি দেখে কিছু প্রতিবেশী মহিলা সেই আম বাগানে আম কুড়াতে এসেছে, আর যা দেখে তিতলি তাদের উপর ভীষণই রেগে যায়। এই, তোমাদের সাহস তো কম নয়, তোমরা আমাদের আম বাগানে আম চুরি করতে এসেছো। তোমরা কি বাজার থেকে আম কিনে খেতে পারো না? আমাদের আমের দিকে তোমরা নজর দিচ্ছ কেন? হ্যাঁ, আমরা আম চুরি করতে যাব কেন? আমরা তো এই আম বাগান থেকে আম কুড়াতে এসেছি। আমরা প্রত্যেকদিন ভোরবেলা করে আম কুড়াতে আসি, আর এই আম বাগানের চারিদিকে অনেক আম পড়ে থাকে। এই কাঁচা আমগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে আমরা বাড়িতে আচার তৈরি করব। না, এখন থেকে তোমরা এই বাগানের মধ্যে ঢুকতে পারবে না। আমি আমার শ্বশুরবাড়ির আম বাগান থেকে একটা আমও কাউকে বাইরে নিয়ে যেতে দেব না, কারণ এবার থেকে সমস্ত আম শুধুমাত্র আমার পেটে যাবে। এর পরের বার যদি তোমাদেরকে দেখেছি তাহলে কিন্তু আম গাছে বেঁধে আমি তোমাদেরকে পেটাবো। তিতলির মুখে এরকম কথা শুনে সেই মহিলাগুলো ভীষণই অবাক হয়। বাবা, তুমি তো দেখছি ভীষণ হিংসুটে। তোমার শাশুড়ি মা নিজে আমাদের বাড়িতে গিয়ে বলে আসে আমরা যেন এই বাগান থেকে সব আম কুড়িয়ে নিয়ে চলে যাই, যাতে তোমাদের বাগানটা পরিষ্কার থাকে। আর এখন তুমি বলছো আমরা এই বাগানে ঢুকতে পারবো না? আমার শাশুড়ির কথা ছাড়ো, এখন এই বাগানের মালকিন কিন্তু আমি, তাই আমি যা বলবো সেটাই হবে। দেখি ব্যাগের মধ্যে কটা আম নিয়েছো। ওরে বাবা, এখানে তো অনেকগুলো আম আছে। যাও, তোমরা চলে যাও, এই আমগুলো আমি তোমাদেরকে দেব না। জানি না কোথা থেকে সব চলে আসে। এই বলে তিতলি তাদের কাছ থেকে আমগুলো নিয়ে নেয়, যার ফলে প্রতিবেশী মহিলারা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এভাবে আরো কিছুদিন কাটে, আর এরই মধ্যে সমস্ত গাছের আমগুলো পেকে যায়, যার ফলে তিতলি পাকা আম খাওয়ার জন্য তার শ্বশুরবাড়ির চেয়ে এখন আম বাগানে বেশি সময় কাটায়। একদিন, মা, আমাদের গাছের আমগুলো তো পেকে গেছে, এবার কিন্তু সমস্ত আত্মীয় স্বজনদের বাড়িতে আম পাঠাতে হবে, আর এক একজনের বাড়িতে 50 কেজি করে আম তো পাঠাতেই হবে। তুমি কালকে কয়েকজন লোককে ডেকে নিয়ে আসবে। গাছ থেকে আমগুলো পাড়ার পর ভালো করে প্যাক করে নিতে হবে। প্রীতমের মুখে এরকম কথা শুনে তিতলি একেবারে চমকে ওঠে। কি 50 কেজি আম? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তোমরা জানো 1 কেজি আমের দাম কত? তোমরা জানবে কি করে? তোমাদের তো অত বড় আম বাগান আছে, কোনোদিনও আম কিনে খেয়েছো তোমরা? আমাদের শহরে 100 টাকা, 150 টাকা, 200 টাকা করে কেজি আম বিক্রি হয়, আর তোমরা বলছো আত্মীয় স্বজনকে 50 কেজি করে আম পাঠাবে? আরে, আমাদের তো অনেকগুলো আম গাছ আছে, অত আম আমরা কি করে খেয়ে শেষ করবো বলো তো? বেশিরভাগ আম আমরা বিক্রি করে দিই, আর বাদ বাকি যা আম বেঁচে থাকে আত্মীয় স্বজনদের পাঠাই, আর আমরা খাই। না, এবার তোমরা কোনো আম বিক্রি করবে না, আর কোনো আত্মীয় স্বজনকেও আম পাঠানোর দরকার নেই। তোমাদের আম বাগানে যত আম আছে এবার সব আম আমি খেয়ে শেষ করে দেব, কোনো চিন্তা নেই। তোমার মাথা খারাপ হয়ে গেছে? অত বড় আম বাগানের সমস্ত আম তুমি একা কখনই খেতে পারবে? বেকার বেকার আমগুলো নষ্ট হবে তো। তাছাড়া বেশি আম খাওয়া কিন্তু ভালো নয়, ডায়রিয়া হতে পারে। তিতলি প্রীতমের কোনো কথা শোনে না, আর সে সত্যি সত্যি তার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আম পাঠাতে দেয় না। তাই তিতলির এরকম আম খাওয়ার পাগলামি দেখে তার পরিবার ভীষণই অবাক হয়। এভাবে আরো কিছুদিন কাটে, আর একদিন তিতলির মা তিতলিকে ফোন করে। কিরে, শুনলাম নাকি দিনরাত আম বাগানে ঘুরে বেড়াচ্ছিস, খুব আম খেয়ে বেড়াচ্ছিস, তাই তো? আম বাগানে শ্বশুর বাড়ি হয়েছে তো, তাই তুই আমাদেরকে ভুলেই গেছিস। এত বেশি আম খাওয়া কিন্তু ভালো নয়। তোদের বিয়ে হয়েছে 2 মাস হয়ে গেল, একবারও তো এই বাড়িতে এলি না। জামাই বাবাকে নিয়ে একদিন ঘুরে যা। না মা, আমি এখন আমার আম বাগান ছেড়ে কোথাও যেতে পারবো না। আর বলো না, আশেপাশে সবাই আমাদের আম বাগানের দিকে নজর দিয়ে বসে থাকে। আমি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আম বাগানেই থাকি, যাতে কেউ আম চুরি করতে না পারে। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা তো কোনো পাহারাদারও রাখেনি, ওরা ভীষণ কেয়ারলেস জানো, একটুও আম বাগানের দিকে নজর রাখে না, সব কাজ আমাকেই করতে হয়। ও আচ্ছা, বিয়ের পর আমাদের মেয়ে তাহলে আম বাগানের মালি হয়ে গেছে। তুই ঘর সংসার না করে দিনরাত আম বাগানে পড়ে থাকলে কিভাবে চলবে? তোর শাশুড়ি মা আমাকে ফোন করে সব বলেছে, তুই বাড়ির কোনো কাজ করিস না, রান্না বান্না করিস না, বাড়ির কোনো খাবার খাস না, সারাদিন শুধু আম বাগানে শুয়ে বসে সময় কাটাস, আর খিদে পেলে শুধু আম খেয়ে থাকিস, তাই তো? আরে, আমি আম বাগানের মালি নই মা, আমি তো আম বাগানের মালকিন। আমাদের আম বাগান পরিষ্কার করার লোক আছে। আর আমার শাশুড়ি মায়ের কথা বাদ দাও তো, যতদিন না আমের সিজন শেষ হচ্ছে ততদিন আমি সংসারে মন দিতে পারবো না। আচ্ছা মা, ফোন রাখো তো, মনে হচ্ছে কেউ আমার আম বাগানে আম চুরি করতে এসেছে। এই বলে তিতলি ফোন রেখে দেয়, আর সে কিছুটা দূরে এগিয়ে গেলে দেখতে পায় একটা ছোট বাচ্চা ছেলে গাছে উঠে আম পাড়ার চেষ্টা করছে। আর যা দেখে তিতলি খুবই রেগে যায়, তাই তখনই তিতলি সেই বাচ্চা ছেলেটিকে ঠাসিয়ে 2 চড় মারে।
তোর এত বড় সাহস, দিন দুপুরে তুই আমার আম বাগানে আম চুরি করতে এসেছিস? আজকে তোকে আমি সারা দিন আম গাছে বেঁধে রাখবো, তখনই তোর শিক্ষা হবে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এই আম বাগানে আম খেতে আসবো না। আসলে আমার আম খেতে খুব ভালো লাগে, তাই আমি একটা আম নিতে এসেছিলাম। আমাকে দয়া করে বাড়ি যেতে দাও। তিতলি কোনো কথা শুনতে চায় না। সে তখনই বাচ্চা ছেলেটিকে একটা আম গাছে দড়ি দিয়ে বেঁধে দেয়, যার ফলে বাচ্চা ছেলেটি ভীষণই কান্নাকাটি করে। কিন্তু তিতলি সেই ছেলেটিকে কিছুতেই ছাড়তে চায় না। ছেলেটিকে গাছে বেঁধে রেখে তিতলি আম বাগানের চারিদিকটা পায়চারি করতে থাকে। আর সে প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে আম পেড়ে সেই আমগুলো টেস্ট করতে থাকে। এভাবেই সকাল থেকে সন্ধ্যা হয়ে আসে, কিন্তু তিতলি সেই বাচ্চা ছেলেটির কথা একেবারেই ভুলে যায়। আর অন্ধকার হতে না হতেই তিতলি তার শ্বশুর বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে। আর রাত্রিবেলা প্রীতম যখন তিতলিকে বলে, তিতলি, আমাদের গ্রামে ছেলে ধরা ঢুকেছে। আমাদের গ্রাম থেকে ছোট একটা বাচ্চা ছেলে চিন্টু গায়েব হয়ে গেছে। প্রায় হাজার হাজার পুলিশ আমাদের গ্রামে এসেছে আর চিন্টুকে খুঁজে বার করার চেষ্টা করছে। আর একবার যদি দোষীকে পাওয়া যায় তাহলে পুলিশ কেন, আমাদের গ্রামের লোকেরাই সেই ছেলে ধরাকে পিটিয়ে মেরে ফেলবে একেবারে। প্রীতমের কথা শুনে তিতলির তখনই চিন্টুর কথা মনে পড়ে আর সে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। আর তখনই তিতলি প্রীতমকে চিন্টুর ব্যাপারে জানায়, যা শুনে প্রীতম এবং তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। তাই তখনই তারা লাইট নিয়ে আমবাগানের মধ্যে চিন্টুর কাছে চলে যায়। কিন্তু তাদের পৌঁছানোর আগেই পুলিশ এবং গ্রামের লোকেরা চিন্টুর কাছে পৌঁছে যায়। আর পুলিশ চিন্টুকে জিজ্ঞাসাবাদ করলেও চিন্টু যেহেতু প্রচন্ড পরিমাণে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, তাই সে কিছুতেই সবার সামনে সত্যি কথা বলতে পারে না। আমাদের মনে হচ্ছে বাচ্চাটাকে খুব ভয় দেখানো হয়েছে, সেই জন্য বাচ্চাটা কিছু বলতে পারছে না। আপনারা বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যান আর আমাদেরকে কিছুদিন সময় দিন, আমরা ওই বাচ্চা চোরকে নিশ্চয়ই ধরবো। পুলিশের মুখে এরকম কথা শুনে তিতলি খুবই ভয় পেয়ে যায়। তাই সে পরের দিনই নিজের বাপের বাড়িতে চলে যায়। আর দীর্ঘ 3 মাস বাপের বাড়িতে থাকার পর সে আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। কিন্তু সে এখন ভয়ের চোটে কিছুতেই আমবাগানে যেতে চায় না। তবে এখনো পর্যন্ত সে বাড়িতে বসে বসে সারাদিন আম খায়। কিন্তু অতিরিক্ত পরিমাণে আম খাওয়ার ফলে তিতলির একদিন ডায়রিয়া হয় আর তাকে দীর্ঘ 10 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। তাই তিতলি নিজের ভুল বুঝতে পারে। তাই সে অতিরিক্ত পরিমাণে আম খাওয়া কমিয়ে দেয় আর মন দিয়ে সংসার করতে থাকে। মৌমিতা তার 2 ভাই বোন রাজু এবং প্রিয়াকে নিয়ে শহরের একটা ছোট্ট বস্তিতে থাকতো। মৌমিতার বাবা মা অনেক ছোটবেলাতেই একটা কনস্ট্রাকশন সাইটে কাজ করতে গিয়ে বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা যায়। তারপর থেকে মৌমিতা তার 2 ভাই বোনকে একাই মানুষ করছে। মৌমিতার মাত্র 16 বছর বয়স আর রাজু এবং প্রিয়া যথাক্রমে 13 এবং 5 বছরের ছিল। মৌমিতা সারাদিন তার ভাই বোনেদেরকে ঘরের ভেতরে রেখে নিজে কাগজ কুড়ানোর কাজ করত। সে কুড়িয়ে আনা কাগজ মহাজনের কাছে দিয়ে প্রত্যেকদিন 50 টাকা করে নিয়ে সেই টাকা দিয়ে বাড়ির জন্য চাল ডাল কিনে বাড়ি ফিরত। জানিস দিদি, আমাদের পাড়ার মোড়ে একটা নতুন খাবারের দোকান খুলেছে, কি যেন CFC না কি যেন নাম। ওখানে কত ভালো ভালো চিকেন পাওয়া যাচ্ছে। আমি আর বোন কালকে রাস্তায় বেরিয়েছিলাম, তখন দেখলাম ভিড় করে কত লোক খাচ্ছে। তোদের কতবার বলেছি না আমি না থাকলে তোরা বাইরে বেরোবি না, তবুও তোরা আমার কথা না শুনে একা একা রাস্তায় বেরিয়ে গেলি। যদি কিছু হয়ে যেত, বড়দের কথা শুনতে ভালো লাগে না, তাই না? তুমি তো সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াও দিদি, তাহলে আমাদের বেলায় তুমি বারণ করো কেন? আমাদের কি ইচ্ছা করে না একটু বাইরে ঘুরতে যেতে? আমি কি ঘোরার জন্য রাস্তায় থাকি? আমি তো কাজ করি। আমার কাজ হয়ে গেলে আমি 1 মিনিটও বাইরে থাকি না রে, সাথে সাথে বাড়ি চলে আসি। শুধু শুধু তোরা আমার সঙ্গে তুলনা করিস না। আমি কাজে না গেলে খাবার কি আনবে শুনি? কি লাভ তোর কাজ করতে গিয়ে? সেই তো প্রত্যেকদিন আমাদের ডাল ভাতই খেতে হয়। আজ অব্দি তো 1 টুকরো মাছও এনে খাওয়াতে পারলি না। সারাদিন ঘুরে ঘুরে কি শুধু চাল ডাল কেনারই টাকা পাস? হ্যাঁ ভাই, শুধু এইটুকুই পাই। কখনো কখনো তো সেটাও পাই না আমি। তখন কেরানির দোকান থেকে বাকিতে খাবার কিনে আনতে হয়। কাল থেকে আমাকেও কাজে নিয়ে চল। তোর টাকা দিয়ে তুই চাল ডাল আনবি আর আমার টাকা দিয়ে আমি মাছ কিনে আনবো, আবার মাংসও কিনতে পারি। কাল থেকে আমি তোর সাথে কাজে যাবো দিদি, ঠিক আছে? আমারও তো ইচ্ছা করে একটু বড়লোকি খাবার খেতে। রাজু মৌমিতার কাছে জেদ করতে থাকে যাতে মৌমিতা পরের দিন তাকে কাজে নিয়ে যায়, কিন্তু মৌমিতা তার কোনো কথা শোনে না। মৌমিতা রাজুকে বোঝায় যে তারা দুজনেই কাজে চলে গেলে তাদের ছোট বোনটার খেয়াল কে রাখবে। সেই মুহূর্তের জন্য রাজু মৌমিতার কথা শুনে নিলেও বড়লোকি খাবার খাওয়ার জেদ যেন তার বাড়তেই থাকে। তারা প্রত্যেক দিনই মৌমিতার কাছে বড়লোকি খাবার খাওয়ার জেদ করতে থাকে। মৌমিতা প্রত্যেক দিন যা টাকা পেত তা দিয়ে তার পক্ষে মাছ মাংস কিছুই বাড়িতে নিয়ে আসা সম্ভব হতো না।
একদিন মৌমিতা বাড়ি ফেরার আগে একজন মহাজনের কাছে যায়। আমাকে একটু বেশি করে টাকা দিতে পারবে? আসলে বাড়িতে তো আমরা 3 জন থাকি, আর এই 50 টাকায় 3 জনের খাওয়া হয় না, একবেলা তো না খেয়েই থাকতে হয়। তুমি যদি আরেকটু টাকা বাড়িয়ে দাও তাহলে খুব সুবিধা হবে। তোর বাবা কি আমার কাছে তোদের দেখভাল করার জন্য কোটি কোটি টাকা অগ্রিম রেখে গেছে, যে যখন তুই যাই চাইবি তোর ইচ্ছা মতো তোকে টাকা বাড়িয়ে দেবো? এই জন্যই ভিখারির দিকে বেশি মাথায় তুলতে নেই, যা পালা এখান থেকে। মৌমিতা আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে। রাস্তা দিয়ে মনের দুঃখে হাঁটতে হাঁটতে সে হঠাৎই দেখতে পায় তার সামনে থেকে চলে যাওয়া একটি লোকের হাত থেকে তার মানিব্যাগটা রাস্তায় পড়ে গেছে। সেই মানিব্যাগটা তুলেই সেই লোকটির পিছন পিছন ছুটতে থাকে। পেছন থেকে অনেকবার ডাকা সত্ত্বেও লোকটি কোনো কারণে মৌমিতার ডাক শুনতে পায় না। মৌমিতা দৌড়াতে দৌড়াতে লোকটির বাড়ির সামনে চলে আসে। এই যে শুনছেন, দাঁড়ান, আপনার মানিব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল। আমি সেই কখন থেকে আপনাকে ডাকছি, আপনার কানে হেডফোন ছিল বলে হয়তো আপনি শুনতে পাননি। দেখি দাও, তুমি আমার ব্যাগটা থেকে টাকা বের করে নাওনি তো? চুপ করে দাঁড়াও, আমি আগে ব্যাগ খুলে দেখি সব টাকা ঠিক আছে কিনা, তবে এখান থেকে যাবে। এই বলে লোকটি তার মানিব্যাগ খুলে সব চেক করতে থাকে। সব দেখার পর লোকটি বুঝতে পারে মৌমিতা তার ব্যাগ থেকে কিছুই নেয়নি। লোকটি মৌমিতার সততায় খুবই খুশি হয়ে তাকে একটা 500 টাকার নোট ধরিয়ে দেয়। মৌমিতা কিছুতেই সেটা নিতে চায় না। আমি এটা নিতে পারবো না কাকু, আমি তো আপনার কোনো কাজ করিনি, আমি শুধু আপনার জিনিসটা আপনার কাছে ফিরিয়ে দিয়েছি, আর সেটার জন্য আমার এত টাকা লাগবে না, আমার অনেক তাড়া আছে, আমাকে বাড়ি যেতে হবে। লোকটি মৌমিতার কোনো কথাই শোনে না। সে মৌমিতাকে জোর করে তাকে টাকাটা নিতে বাধ্য করে। মৌমিতাকে টাকা দিয়ে লোকটি চলে গেলে মৌমিতা উপরওয়ালাকে ধন্যবাদ জানায়। সেই টাকাটা দিয়ে সে তার ভাই বোনেদের জন্য একটি দোকান থেকে কিছু বড়লোকি খাবার নিয়ে বাড়ি ফেরে। আজকে তুই এত কিছু কি করে আনলি দিদি? আমাদের বড়লোকি খাবার খাবি বলে তুই চুরি করিসনি তো? সত্যি করে বল, তোকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আমরা তাহলে কার কাছে থাকবো? তোদের খাবার এনে দিলেও সমস্যা, আবার না এনে দিলেও সমস্যা। আমি তাহলে কি করব বলতো? খেতে হলে খা, না হলে আমি ফেরত দিয়ে দিচ্ছি। না না দিদি, আমি খাবো, কোনোদিনও বড়লোকি খাবার খাইনি আমি, তুমি ফেরত দিয়ে এসো না দিদি। দাদা যদি ইচ্ছা না করে ওর খাবারটা আমি খেয়ে নেব, কিন্তু আমি এগুলো সবই খাবো। হ্যাঁ বোন, তুই নিশ্চয়ই খাবি, কিন্তু তার আগে দিদি বলবে এগুলো দিদি কিভাবে এনেছে। রাজু বারবার একই কথা জিজ্ঞাসা করায় প্রিয়া রাজুকে সব সত্যি কথা বলে। তারা 3 জনেই খুবই খুশি হয়ে বড়লোকি খাবার খেতে থাকে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। প্রিয়া আবার মৌমিতার কাছে বড়লোকি খাবার খাওয়া জেদ করতে থাকে। মৌমিতা তাদেরকে কিছু না বলেই সেখান থেকে কাজে চলে যায়। রাজু আর প্রিয়া বাড়িতে বসে আছে, এমন সময় তাদের বাড়ির পাশের রাস্তায় কার যেন ঘন্টা বাজানোর আওয়াজ পায়। তারা দুজনেই কৌতূহল বশত বাইরে বেরিয়ে দেখে তাদের পাড়ায় ঠেলাগাড়ি করে একজন লোক নানান রকমের বড়লোকি খাবার বিক্রি করছে। নিয়ে যাও পিৎজা, পাস্তা, কোনো খাবার দামি নয়, দোকানের থেকেও সস্তা। ইডলি আছে, ধোসা আছে, চিকেন বার্গার আছে, নিয়ে যাও, যার যা দরকার নিয়ে যাও। মুকুলকে ঠেলাগাড়ি করে এত সুন্দর খাবার বিক্রি করতে দেখে তার গাড়ির সামনে নিমেষের মধ্যে লোকজনের ভিড় লেগে যায়। তারা তাদের নিজেদের পছন্দ মতো খাবার কিনতে থাকে। প্রিয়া আর রাজু সেসব খাবার দেখে জিভ থেকে জল পড়লেও তাদের কাছে সেসব কিনে খাওয়ার জন্য একটাও টাকা ছিল না। তারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পরে মুকুল সেখান থেকে তার ঠেলাগাড়ি নিয়ে চলে গেলে আস্তে আস্তে রাস্তার ভিড়ও কমে যায়। প্রিয়া সেখানে দৌড়ে এসে লোকজনের ফেলে দিয়ে যাওয়া পিৎজা বার্গারের বাক্স নিয়ে বাড়িতে চলে আসে। কিছুক্ষণের মধ্যে মৌমিতাও বাড়ি ফিরে আসে। কিসের বাক্স এগুলো? কি খাচ্ছিস তোরা? কোত্থেকে পেলি তোরা এগুলো? সত্যি করে বল, কে দিয়েছে? কেউ দেয়নি দিদি, আমাদের তো কেউ কোনো খাবার দিতেই চাই না, তাই রাস্তায় পড়ে থাকা বাক্সগুলো নিয়ে এসেছি। সবকটা বাক্সে একটু একটু করে খাবার আছে, তুমি খাবে? প্রিয়ার কথা শুনে মৌমিতার যেমন রাগ হয় তেমনই কষ্ট হয়। কষ্ট চেপে রেখে সে তার বোনকে খুব জোরে বকা দেয়। তোরা কি বুঝিস না যে আমি একা হাতে সংসার সামলাচ্ছি, তোদেরকে সামলাচ্ছি? এরপরেও আমি কি করে রোজ রোজ নতুন নতুন বড়লোকি খাবার আনবো বল? একদিন এনেছি বলে কি রোজ আনা সম্ভব? আমি না আনতে পারলেই তোরা রাস্তা থেকে খাবার তুলে খাবি? মৌমিতার কাছে বকা খেয়ে প্রিয়া খুবই কাঁদতে থাকে। তখনই রাজুর মাথায় একটা বুদ্ধি আসে। দিদি, তোর মনে আছে একদিন তুই একটা লোকের টাকার ব্যাগ ফিরিয়ে দিয়েছিলিস বলে সেই লোকটা তোকে কত টাকা দিয়েছিল? আমরা সবাই মিলে কত মজা করে বড়লোকি খাবার খেয়েছিলাম। আরেকদিন যদি এরকম হয় তাহলে কত ভালো হয় বলতো? প্রত্যেকদিন কি লোকে আমাদের টাকার যোগান দেওয়ার জন্য রাস্তায় মানি ব্যাগ ফেলে যাবে? কি সব বাজে বাজে কথা বলিস? যদি অন্য কোনো একটা কাজ জোগাড় করতে পারি তাহলে কিছু একটা ব্যবস্থা হলেও হতে পারে।
তোকে কিচ্ছু ব্যবস্থা করতে হবে না, আমি যেটা বলছি তুই শুধু সেটা শোন, তাহলেই দেখবি আমাদের আর টাকার কোনো অভাব থাকবে না। কি কথা শুনি? কি এমন বুদ্ধি এসেছে তোর মাথায়? তুই তো কাগজ করাতে এখানে ওখানে যাস, এবার থেকে তুই একটু ভিড়ভাড় জায়গায় যাবি। আমি সুযোগ বুঝে কোন একজন ধনী লোকের মানি ব্যাগটা চুরি করে নেব, তারপর তোর হাতে সেটা দিয়ে দেব। তুই লোকটাকে গিয়ে বলবি তার ব্যাগ পড়ে গিয়েছিল। যখন লোকটা দেখবে সব টাকা ঠিকই আছে, তখন আবার তোকে খুশিয়ে বেশ কিছু টাকা দিয়ে যাবে। খুব মজা হবে। তোর ওই ছেলে মানুষের বুদ্ধি নিজের কাছেই রাখ। এসব করলে লোকে আমাদের পুলিশে দিয়ে দেবে। সত্যি সত্যি কারোর মানি ব্যাগ পড়ে গেলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেচে পড়ে এসব করা মানে চুরি করা। চুরি কেন হতে যাবে? আমরা কি সত্যি সত্যি টাকা নেব নাকি? আমরা তো ফেরতও দিয়ে দেব। মৌমিতা কিছুতেই রাজুর কথা মানতে চায় না। এভাবেই কিছুদিন কাটে। তাদের সংসারের অবস্থা দিনে দিনে আরো অবনত হতে থাকে। তখন বাধ্য হয়ে মৌমিতা রাজুর কথা মতো কাজ করার সিদ্ধান্ত নেয়। তারপর থেকেই দুই ভাই বোন মিলে লোকজনের পকেট কেটে পার্স মানি ব্যাগ চুরি করে সেগুলো আবার তাদেরকে ফিরিয়ে দেয়। কেউ কেউ খুশি হয়ে তাদের হাতে টাকা তুলে দেয়, আবার কেউ কিছু না বলেই মুখ ফিরিয়ে চলে যায়। আমি আপনাদের ব্যাগটা আপনাকে ফিরিয়ে দিলাম, আর তার জন্য আপনি আমাকে উপহার হিসেবে কিছু দেবেন না? আমি তো চাইলেই আপনার ব্যাগের থেকে টাকা বের করেই নিতে পারতাম, কিংবা আপনাকে ব্যাগটা ফেরত দিতে নাই পারতাম। সততার দামটা দেবেন না? এভাবেই কথা চালে ফাঁসিয়ে যারা মৌমিতাকে টাকা দিতে চায় না, মৌমিতা তাদের থেকেও টাকা আদায় করে। এভাবেই তাদের বাড়িতে প্রত্যেকদিন কোনো না কোনো বড়লোকই খাবার আসে। মুকুলের ঠেলাগাড়ি এলে প্রিয়া আর রাজুকে আর ডাস্টবিন থেকে খাবার তুলে খেতে হয় না, তারা নিজেদের টাকায় খাবার কিনে খেতে পারে। কিন্তু একদিন হঠাৎ করে, বাবু আপনার মানিব্যাগটা পড়ে গেছে, আপনি একবার দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা, আমার আবার তাড়া আছে, আমাকে যেতে হবে। এ কি তুমি আবার? আগের দিনও তোমার সামনেই তোমার মানি ব্যাগটা পড়ে গিয়েছিল, আর আজকেও তাই হলো? এরকম কিভাবে সম্ভব বলো তো? শহরের এত লোক রাস্তায় ঘোরাফেরা করে, শুধু তোমার সামনেই আমার মানি ব্যাগ এসে পড়ে? তুমি পকেট মার নাও তো? না না বাবু, আমি কিছু করিনি, আপনি আমাকে ভুল বুঝছেন। আপনি নিজের ব্যাগটা খুলেই দেখুন সব ঠিক আছে কিনা। আমি পকেট মার হলে আপনার ব্যাগ ফিরিয়ে দিতাম কেন? সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার সামনে কেন আমার মানি ব্যাগটা দুদিন পড়লো? আর তার কি কোনো উত্তর আছে তোমার কাছে? সত্যি করে বলো, না হলে কিন্তু আমি এক্ষুনি পুলিশের কাছে নিয়ে যাব। বিকাশের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে আরো বেশ কয়েকজন লোক জড়ো হয়ে যায়। কয়েকদিন আগে আমারও পার্স পড়ে গিয়েছিল, এই মেয়েটাই তো তুলে দিয়েছিল। টাকা চেক করে দেখেছিলাম ঠিকই আছে, তারপরে এই মেয়েটা আমার কাছে উপহার হিসেবে কিছু টাকা চেয়েছিল। ঠিক বলেছেন ম্যাডাম, কয়েকদিন আগে আমার মানি ব্যাগ এই মেয়েটাই তুলে দিয়েছিল। নিজেই খুশি হয়ে ওকে 100 টাকা দিয়েছিলাম। এই মেয়ে, সত্যি করে বলো তো, তোর দলে আর কে কে আছে? কতজন মিলে এইসব করিস? সবার কথা শুনে মৌমিতা খুবই ভয় পেয়ে যায়। আর অন্যদিকে বাকিদের সায় পেয়ে বিকাশ মৌমিতাকে নিয়ে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রওনা দেয়। মৌমিতা অনেকবার অনুরোধ করলেও বিকাশ কিছুতেই তার কথা শোনে না। শেষ পর্যন্ত মৌমিতা তাকে সব সত্যি কথা বলতে বাধ্য হয়। আমার বাড়িতে দুটো ছোট ছোট ভাই বোন আছে, তাদের দেখাশোনা করার দায়িত্বটা আমারই। ওরা মাঝে মাঝে ভালো কিছু খেতে চাইলেও আমি ওদেরকে খাওয়াতে পারি না, তাই জন্য এরকম ভুল কাজ করেছি। কিন্তু আমি তো চুরি করিনি, আমি তো শুধু উপহার হিসেবে কিছু টাকা চেয়েছি, তাই জন্য আমাকে পুলিশে দেবেন? টাকা নাওনি ঠিকই, কিন্তু না বলে আমার পকেট থেকে আমার মানি ব্যাগটা বের করেছো। কারোর ইম্পর্টেন্ট জিনিস না বলে নেওয়াটাকেই চুরি বলে। এসব কাজ করে তুমি তোমার ভাই বোনকে কি শিক্ষা দেবে? আর যদি আমি তোমায় ছেড়ে দিই, তাহলে তুমি কি ভবিষ্যতে এমন কিছু করবে না, তার কি গ্যারান্টি আছে? মৌমিতা হাত জোর করে বিকাশের কাছে অনেক কাকুতি মিনতি করলে বিকাশ তাকে পুলিশে দেয় না। বিকাশ মৌমিতাকে ক্ষমা করে দেয় এবং তার নিজের কাপড়ের দোকানে মৌমিতাকে একটি চাকরির ব্যবস্থা করে দেয়। তারপর থেকে মৌমিতা খুব মন দিয়ে কাজ করে। আর বড়লোকই খাবার খাওয়ার জন্য মৌমিতা কিংবা তার ভাই বোনেদের কখনোই অন্যায়ের আশ্রয় নিতে হয় না।